জাতিসংঘের গুম বিরোধী সনদে বাংলাদেশের সই, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধা বাতিলের সিদ্ধান্ত। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ দেবে অন্তর্বর্তী সরকার, জানালেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে সংবিধান পুনর্লিখনের সুপারিশ অধ্যাপক আলী রিয়াজের। তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী করার পক্ষে সাবেক সিএসি বিচারপতি রৌফ। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, ফেনীতে 17 জন সহ বিভিন্ন জেলায় 52 জনের মৃত্যু, ত্রাণের অপেক্ষায় হাজারো মানুষ। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেক মামলা, রাজনৈতিক বিচারপতি, সাংবাদিক, অধ্যাপক, পুলিশ সহ 53 আসামি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের পক্ষে সই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের বিষয়ে পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। কালো টাকা সাদা করার সুবিধা বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধা দিয়ে করা আইন বাতিলেরও সিদ্ধান্ত হয়। পরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, হজের খরচ কমানোর বিষয়ে আলোচনা হয়েছে তাদের। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় উপদেষ্টা মণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সভায় গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে গুমের ঘটনা যেন না ঘটে তার একটি শক্ত ভিত রচিত হলে বলে মনে করছে সরকার। পরে রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সমূহ নিয়ে ব্রিফিং করেন পরিবেশ, জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কোন পদ্ধতির মাধ্যমে কোন নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। এইটা একটা খুবই বড় স্বস্তির ব্যাপার মানবাধিকার কর্মীদের জন্য, কারণ জাতিসংঘ থেকে বারবারই বাংলাদেশের এই গুমের প্রেক্ষিতে বলা হচ্ছিল যে তোমরা এই কনভেনশনটা কেন এখনো অনুস্বাক্ষর করছো না। সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই ঘটছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম। সভায় কালো টাকা সাদা করার সুবিধা বন্ধ, বঙ্গবন্ধুর পরিবারকে বিশেষ নিরাপত্তা ও সুবিধা দেওয়ার আইনেও সংশোধন করা হয়। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। হজের যে খরচ সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখব, তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব। এছাড়া প্রশাসনের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সহ সার্ক ফুটবলে শিরোপাজয়ী অনূর্ধ্ব 20 ফুটবল দলকে সংবর্ধনার সিদ্ধান্তও হয় উপদেষ্টা পরিষদের সভায়। আগের সময়ে যারা কোনো ভালো পোস্টে ছিল তাদের কাউকেই নেব না এমন নীতিগত সিদ্ধান্ত চলেছে, তাহলে আমি কাজ আগাবো কেমন করে, সেটা তো একটা বড় প্রশ্ন। কারোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা জানাবেন। এই রিজিম, সেই রিজিম, আগের রিজিম, পরের রিজিম বললে আর আমাদের সাথে অন্যদের তফাৎটা কি রইল। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পাচারকৃত অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেগান দেখা করতে গেলে তিনি এই সহায়তা চান। তিনি বলেন, বিপুল পরিমাণ চুরি করা অর্থ দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সুইস রাষ্ট্রদূত এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। রোহিঙ্গাদের মধ্যে তরুণ নেতৃত্ব তৈরির উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে অস্ট্রেলিয়ার হাই কমিশনার নার্দিয়া সিমসন বাংলাদেশের বন্যার্তদের জন্য $1 মিলিয়ন সহযোগিতার কথা জানান। অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাথে বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা শরণার্থী মানবাধিকার, অর্থনৈতিক সহযোগিতা ও শুল্ক রেয়াত সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ডক্টর ইউনূস।
প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি এর মধ্য দিয়ে নির্বাচনের একটি রূপরেখার আশা প্রকাশ করেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বিএনপির সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা বৈঠক শুরু করল অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রায় সোয়া ১ ঘন্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে এই আলোচনা চলমান থাকবে বলে আশা তার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। আমরা কোনো তারিখ বলিনি, ওরা প্রয়োজনে ওনারই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। এদিকে বিএনপির সাথে বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয় সংস্কারের পাশাপাশি নির্বাচন ও অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিএনপি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর কারো সাথে সম্পর্ক রাখতে চায় না বিএনপি, বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটভস্কি। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। 1 ঘণ্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোতে কিভাবে কাজ করা যায় সে বিষয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। রাশিয়ায় বাংলাদেশের পণ্যের বাজার প্রসার নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের নির্বাচন কতদিনে হতে পারে তা রাশিয়ান রাষ্ট্রদূত জানতে চেয়েছেন উল্লেখ করে সংস্কার সহ অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে বিএনপি কাজ করছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। গণফোরামের ইমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, যারা টাকা দিয়ে নির্বাচিত হয় তারা বেশি দিন টিকতে পারে না, দিন শেষে পালাতে হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে তিনি কথা বলেন। বৃহস্পতিবার রাজধানী প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ডক্টর কামাল বলেন, ক্ষমতাকে নিজের কাজে না লাগিয়ে জনগণের কাজে লাগাতে হয়, তাহলে দেশ ছেড়ে পালাতে হয় না। এ সময় তিনি বলেন, এদেশের মাটিতেই আমার কবর হবে। দেশের মানুষের জন্য কাজ করারও অঙ্গীকার করেন তিনি। গণফোরামের রাজনীতি নিয়ে কথা বলেন তিনি। বলেন, ভাঙন তৈরি না করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে গণফোরামকে এগিয়ে নিতে হবে। দেশের মানুষের মৌলিক অধিকার পূরণে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে সময় দিয়ে তাদের সাহায্য করার আহ্বান জানান ডক্টর কামাল। রাজনীতির মধ্যে যে একটা আসল পরিবর্তন আসে, দুর্নীতিমুক্ত সমাজ, শোষণমুক্ত সমাজ, এটা আপনারা দেখে দেশের গড়ে উঠুক, এটা চান, অন্তর থেকে চান। এটা আমি মনে করি দেশের প্রত্যেক মানুষই চায়। কিছু লোক যারা বিক্রি হয় তারা ছাড়া সকলেই চায় দেশে একটা সৎ সরকার থাকুক, দেশের মানুষের কাজ করা হোক, দেশের একটা মৌলিক পরিবর্তন আমরা সবাই মিলে যেন গড়ে তুলতে পারি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খালাস পেয়েছেন। অপর একটি মামলায় মির্জা আব্বাসকে খালাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে অব্যাহতি দিয়েছে আদালত। দুপুরে আদালতে হাজির হন মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। অভিযোগ প্রমাণিত না হয় ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজের আদালত দুজনকে খালাস দেন। সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 16 আগস্ট দুদকের উপপরিচালক মোহাম্মদ শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। অন্য মামলায় খালাস পেয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মির্জা আব্বাস। বলেন, আওয়ামী লীগ সরকার তার মতো অনেক নেতাকর্মীর জীবন মামলা দিয়ে শেষ করে দিয়েছে। এই 17 বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে, একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি যখন আল্লাহর কাছে দোয়া করি, নামাজ পড়ি, আমি পরম দয়ালু করলাম আল্লাহ তাআলার কাছে
আমি দোয়া করি, কামনা করি, আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। এটা হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। হ্যাঁ, অনেকে বলতে পারেন ক্ষমা মহত্বের লক্ষণ। আমি ভাই মহৎ ব্যক্তি না, আমার জীবনের বিনিময়ে কাউকে আমি ক্ষমা করতে পারছি না। এই বিচার আল্লাহর কাছে আমি চাই। মামলা না নেয় আদালতে গিয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও তাপস সহ 90 জনের বিরুদ্ধে হত্যা মামলা করল ছাত্র আন্দোলনে নিহত নাদিমুল হাসান এলেমের পরিবার। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলার আবেদন করেন নিহত এলেমের মা কিসমত আরা। এ সময় তার সঙ্গে ছিলেন নিহত এলেমের বাবা, ছোট ভাই এবং বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বাদীর আইনজীবী জানান, এলেম ছাত্র আন্দোলনে নিহত হলেও সংশ্লিষ্ট থানা তার মামলা নেয়নি। সে সময় উল্টো পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাদের। সাবেক সরকারের পতনের পর মামলা দায়েরের আবেদন করলে আদালতের নির্দেশে সংশ্লিষ্ট থানা মামলা নেয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলুর তাপস সহ মোট 90 জনকে মামলায় আসামি করা হয়েছে। আপনি মিরপুর হাসপাতালে আসেন, আপনার ছেলের গায়ে গুলি লাগছে। আর কিছু আমরা সূত্রাপুর থানায় গেছি, কোতোয়ালি থানায় গেছি, ন্যাশনালে গেছি। আমার ছেলেকে কেউ রাখে নাই। আমার ছেলেকে ওই অন্য করে বের করে দিয়েছে। আমার ছেলেকে মনোজাতিতে করতেছে। আমার ছেলে লাশ ফেলে রেখেছিল। পরে আমার ছেলের বন্ধু বান্ধব যারা একসাথে পড়াশোনা করে আমার ছেলের লাশ মিরপুর থেকে নিয়ে এসছে। মামলাটা আমরা 90 জনের নামে লিস্ট করেছি। 1 নম্বর আসামি হচ্ছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী। 2 নম্বর ওবায়দুল কাদের, ফজলুর তাপস, আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ হাসান মাহমুদ আছেন, মহিবুল হাসান চৌধুরী নভেল, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, এই অত্র এলাকার সাবেক এমপি, 6 এমপি, শাহিদ খোকন, কাজী ফিরোজ রশিদ এবং হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু সহ টোটাল 90 জন। আরও হচ্ছে 100 থেকে 150। যে পরিবাররা মামলা করতে চাচ্ছে সেই পরিবারদেরকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আইনি সহায়তা দিচ্ছি এবং তাদেরকে সাহস যোগাচ্ছি। আমরা আরেকটা জিনিস স্পষ্টভাবে মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই, এই মামলাগুলো হাই প্রোফাইল মামলা এবং এর আসামি স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে বহু প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন। তারা যদি কোনোভাবে এই মামলার বাদীকে ভবিষ্যতে কোনো সময় ভয়, ভীতি, হুমকি বা কোনো ধরনের ব্ল্যাকমেল করার অপচেষ্টা করে, কড়াভাবে আমরা সেটার জবাব। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি গণপরিষদ করে হলেও সংবিধান পুনর্লিখন জরুরি বলেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উপদেষ্টা পরিষদের এই সদস্য। তিনি জানান, গণতন্ত্র পুনর্গঠনে সারা দেশে ধারাবাহিক সংলাপ করবে সিজিএস। রাষ্ট্র, সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝামাঝি দাঁড়িয়ে পুনর্গঠনের সংলাপগুলোর সুপারিশ তুলে ধরবেন তারা। এই ধারাবাহিক সংলাপটি হবে 5 মাস ধরে। আয়োজকরা বলছেন, প্রধান উপদেষ্টা রাষ্ট্র সংস্কারের আহ্বানের পরিপ্রেক্ষিতে এই সংলাপের আয়োজন করতে যাচ্ছে সিজিএস। দেশবাসী, দেশব্যাপী নাগরিক সমাজ, সুশীল সমাজ এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের মতামত এবং পরামর্শ সংগ্রহ করার আমরা চেষ্টা করব। এর ফলে আমরা আশা করছি যে ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন করা সম্ভব হবে, যা গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় এবং গণতান্ত্রিক পুনর্গঠন প্রক্রিয়াকে সহজতর করতে সাহায্য করবে, দেশে এক ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। এই লক্ষ্যেই আগামী 5 মাস ধরে এই পর্যায়ে আমরা জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে কিছু ধারাবাহিক সংলাপের আয়োজন করছি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ বলেছেন,
ভোটের আনুপাতিক হারে জাতীয় সংসদের আসন সংখ্যা বণ্টন করতে হবে। ভোটাররা প্রার্থীকে নয়, দলকে ভোট দেবে। প্রাপ্ত ভোটের আলোকে দলগুলো আসন পাবে বলে জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করলে হবে না মন্তব্য করে বক্তারা বলেন, এজন্য সংবিধানে স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। ইমরুল কায়েসের রিপোর্ট। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে সেমিনারের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি আব্দুর রউফ বলেন, সত্যিকারের গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চায় বাধ্য করতে হবে। রাজনৈতিক নেতাদের গণতান্ত্রিক হতে হবে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনের সংস্কার নিয়ে নিজের ভাবনাও তুলে ধরেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার। যতদিন পর্যন্ত এই নমিনেশন প্রথা থাকবে অতদিন পর্যন্ত কোনো করাপশন মেটানো সম্ভব না। মনোনয়ন বাণিজ্যটাই হচ্ছে গত 50 বছরের পলিটিক্যাল পার্টি বাঁচার কারণ। সেই জন্য একটা গণতান্ত্রিক পার্টি নাই। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, হ্যাঁ, এটা ইউরোপিয়ান সিস্টেম, ইউরোপের থেকে এটার উদ্ভব হয়েছে এবং সেখানে ওই ওয়েস্ট মিনিস্টার সিস্টেমটা ছিল, সেখানে আস্তে আস্তে তারা ইমপ্রুভ করতে করতে এটা এনেছে। এই পিআর সিস্টেমটা বাংলাদেশি সিস্টেমের মধ্যে এনে ওই জিনিসটাই এখানে দিতে হবে, যেন লোক পার্টিকে ভোট দেবে, প্রার্থীকে নয়। অন্য বক্তারা বলেন, বাংলাদেশের সবগুলো নির্বাচনে বিজয়ী দলগুলো মাত্র 35-40% ভোট পেয়ে 60% মানুষকে শাসন করেছে। এ কারণেই ভোটের আনুপাতিক আসন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করেন তারা। 3 বারের বেলা না, আমি মনে করি যে আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারটা একটা পার্মানেন্ট হিসেবে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, কারণ কালচারাল চেঞ্জ আনতে 100 ইয়ার্স সময় লাগে। আসলে আমরা ভালো নির্বাচন কমিশন শক্তিশালী নির্বাচন কমিশন করতে করতে জান শেষ। ইউ উইল নেভার গেট এ ভালো কমিশন। আর ভালো কমিশন আমার দরকারও নাই, আমার একটা কমিশন দরকার। বাট উই নিড এ নিউট্রাল গভর্নমেন্ট, উই নিড এ প্রফেশনাল বিউরোক্রেসি, হ্যাঁ, we need responsible political party, we need informed citizen. অনলাইনে জনগণের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করার তাগিদ দেন সেমিনারের বক্তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলে নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নোয়াখালীতে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেই, পানিবন্দী 21 লাখ মানুষ। ত্রাণের জন্য হাহাকার দুর্গম এলাকাগুলোতে। লক্ষ্মীপুরে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব ও পানিবাহিত রোগ। এদিকে সরকারি ব্রিফিংয়ে বলা হয়েছে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফেনীতে 17 জন, আর সব মিলিয়ে 11 জেলায় মৃতের সংখ্যা 52। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীতে এখনো 8 উপজেলার 87টি ইউনিয়নের 21,25,500 মানুষ পানিবন্দী। রাতের বৃষ্টি ও উজানের পানিতে জেলা শহর মাইজদি, সোনাইমুড়ি সহ সদর উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 1303টি আশ্রয় কেন্দ্রে 2,64,743 জন মানুষ আশ্রয় নিয়েছে। এখন নতুন করে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন। জেলার দুর্গম অনেক এলাকায় ঠিকমতো ত্রাণ পৌঁছাচ্ছে না। এ পর্যন্ত জেলায় বন্যায় 8 জনের মৃত্যু হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় লক্ষ্মীপুরে বৃষ্টি না হলেও উজানের জোয়ারে বৃহস্পতিবার বন্যার পানি 2 থেকে 3 ইঞ্চি বেড়েছে। প্রতিদিন জেলার 5টি উপজেলার পানি বাড়ছে। চরম ভোগান্তিতে বন্যা দুর্গতরা। পানিবন্দী অন্তত 8.5 লাখ মানুষ। জেলার সদর উপজেলা, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলায় প্রায় 90% গ্রামীণ রাস্তা, ঘরবাড়ি পানির নিচে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব ও পানিবাহিত রোগ। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য প্রয়োজনীয় নৌকা ও ট্রলার না থাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত নগদ 10 লাখ টাকা, 500 মেট্রিক টন চাল, প্যাকেটজাত শুকনো খাবার ও রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। 5 উপজেলায় 64টি মেডিকেল টিম ও একটি বিশেষ টিম জরুরি স্বাস্থ্য সেবায় নিয়োজিত। বৃষ্টিপাত না হওয়ায় এবং উজানের পানি কম থাকায় কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গোমতী নদীর বুড়বুড়িয়া বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি বের হওয়া অনেকটা কমে এসেছে। ফলে বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলার পানিও কমছে। এছাড়া প্লাবিত কুমিল্লার দক্ষিণাঞ্চল, লাকসাম, মনোহরগঞ্জ, 14 গ্রাম উপজেলায় বন্যার পানি নেমে যাচ্ছে। জেলা প্রশাসন জানায় জেলার 10,78,000 মানুষ পানিবন্দী।
724টি আশ্রয় কেন্দ্রে ৭৮,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। 225টি মেডিকেল টিম তাদের চিকিৎসা দিচ্ছে। এদিকে পর্যাপ্ত ত্রাণ দুর্গতদের মাঝে পৌঁছে দিচ্ছে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুলাই গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 53 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশ ও 2 ডজনেরও বেশি সিনিয়র সাংবাদিক। অভিযুক্তদের তালিকায় রয়েছেন অধ্যাপক জাফর ইকবাল, মেজবা কামাল এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত একাদশ শ্রেণীর শিক্ষার্থী রিহানের বাবা বাদী হয়ে মামলাটি করেন। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বিজয় উৎসবে পুলিশের গুলিতে নিহত হন 17 বছর বয়সী কলেজ শিক্ষার্থী নাসিব হাসান রিয়ান। ছেলে হত্যার বিচার চেয়ে আদালত প্রাঙ্গণে কাঁদলেন সরকারি চাকরিজীবী বাবা। যে আমার বাবা, আমার দুনিয়াতে আমার বিচার, দুনিয়াতে আমার বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করেনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আন্দোলনে নিহত রিয়ানের বাবা গোলাম রাজ্জাক 52 জনকে অভিযুক্ত করে মামলা করেন। এ সময় কোটা সংস্কার আন্দোলনে হত্যা, গণহত্যা ও নির্যাতনের উস্কানির ঘটনায় সাংবাদিক ইকবাল সোবাহান চৌধুরী, নঈম নিজাম, মুন্নি সাহা, সোমা ইসলাম সহ মোট 52 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 52 জনের মধ্যে সাংবাদিকই 30 জন। সাংবাদিক ভাইরা আমি দেখছি তারা উস্কানিমূলক অনেক বক্তব্য দিয়েছে এই হত্যার পিছনে। ওই বক্তব্যের কারণে আরও বেশি পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসন আরও বেশি ডেসপায়ার্ড হয়ে তারা এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে। আসামি করা হয়েছে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, সাবেক র্যাব প্রধান হারুনা রশিদ, বিপ্লব কুমার সহ পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামেও। এই মামলার বাদী তিনি প্রধানত উল্লেখ করেছেন যারা 3 আগস্ট যেদিন এই তৎকালীন সরকার পদত্যাগের জাস্ট একদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীকে এই মর্মে আশ্বাস দেন যে আমরা আপনার সাথে আছি, আপনারা এই আন্দোলন দমন করার জন্য যা করার করবেন, আমরাও যা করার আপনাকে হেল্প করার জন্য করব। সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য, পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন, সাথে 30 জন সাংবাদিক, কলামিস্ট, তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, টকশো করেন, এদেরকে আসামি করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা এবং হেফাজতের শাপলা চত্বরের গণহত্যার মামলার তদন্ত সহ এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা পড়েছে 8টি অভিযোগ। আছেন মোহাম্মদ জাফর ইকবাল, নিঝুম মজুমদার, মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে 4 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে তুলে তার 10 দিনের রিমান্ড চায় পুলিশ। রিমান্ডের বিরোধিতা করে আসামি পক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত টিপু মুন্সিকে 4 দিনের রিমান্ড দেয়। বিকেল 5টার পর কড়া পুলিশি পাহারায় টিপু মুন্সিকে আদালতে হাজির করা হয়। এ সময় তার মাথায় ছিল পুলিশের হেলমেট, শরীরে ছিল বুলেট প্রুফ জ্যাকেট। গেল বুধবার দিবাগত রাতে সাবেক বাণিজ্য মন্ত্রীকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দেওয়া হয় 5 দিনের রিমান্ড। বৃহস্পতিবার সকাল 7টায় তাদের আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য সালমান এফ রহমান ও আনিসুল হকের 10 দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 13 আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরদিন তাদের 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক এমপি সাদেক খানেরও বিরুদ্ধেও হত্যা মামলা 5 দিনের রিমান্ডে দেয় আদালত। ছাত্র জনতার আন্দোলনে জাতি, ধর্ম, বর্ণের কোনো ব্যবধান ছিল না। জাতি শহীদ পরিবারগুলোর কাছে ঋণী, বলছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ পরিবারের সাথে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আন্দোলনে নিহত পরিবারগুলোকে প্রতি মাসে আর্থিক সহযোগিতা সহ সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। শহীদ পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করতে
প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় সদস্য সাইফুল আলম খান মিলন সহ অন্যরা। শ্বেতপত্র প্রণয়ন কমিটি কোনো দুর্নীতিবাজ ধরবে না, দুর্নীতির মাত্রা তুলে ধরবে বলে জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই কমিটি দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিতের সুপারিশের পাশাপাশি ভবিষ্যতে যেন দুর্নীতি না হয় সেই পরামর্শ দেবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রথম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। 12 সদস্যের শ্বেতপত্র কমিটির প্রধান কাজ অর্থনীতির ভিত্তি ঠিক করার পাশাপাশি স্বচ্ছতা আনতে কাজ করা। এলডিসি উত্তরণের বিষয়ে করণীয় ছাড়াও পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে পরামর্শ দেবে কমিটি। এক প্রশ্নের জবাবে ডক্টর দেবপ্রিয় বলেন, সুনির্দিষ্ট কোনো প্রকল্পের বিষয়ে কাজ না করলেও মেগা প্রকল্পের অনিয়ম ও দায়দেনা নিয়ে আলোচনা হবে। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী রিপোর্ট প্রকাশ করা হবে। ব্যাংকিং খাতে অনিয়ম এবং অর্থ পাচারের বিষয়ে পরামর্শ দিলেও তার কমিটি কোনো দুর্নীতি ধরবে না বলে জানান ডক্টর দেবপ্রিয়। কোটা বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 172 জন। হাসপাতালে ভর্তি ও নিহতদের বেশিরভাগই ছিল বুলেট বিদ্ধ। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, মৃতদের ময়নাতদন্ত করতে দিতে চাননি স্বজনরা, তারপরও 85% ময়নাতদন্ত করা গেছে। আন্দোলন চলাকালে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 2613 জন। এর মধ্যে 12 বছরের নিচে 19 জন রোগী ভর্তি হয়েছিল, আর সবচেয়ে বেশি রোগী ছিল 20 থেকে 30 বছর বয়সের। সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সেবার মান বাড়ানোর সাথে 100 দিনের কর্মপরিকল্পনার ঘোষণা করেন। খেলার সংবাদ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর কোচ হাতুরু সিংহকে রাখা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। হত্যা মামলায় সাবেক এমপি সাকিব অভিযুক্ত হলেও দোষ প্রমাণের আগে বাংলাদেশ দলে তার খেলায় কোনো আপত্তি নেই বিসিবির। ক্রিকেট বোর্ডের সভা শেষে এসব কথা জানান নতুন সভাপতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেওয়ার পর পরিচালনা পর্ষদকে নিয়ে প্রথম সভা করেন ফারুক আহমেদ। এতে বিসিবির 25 সদস্যের পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন 11 জন। সভায় পূর্বাচলে ব্যয়বহুল শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার বাতিল করা হয়েছে। বিগত দিনে বিসিবির আয় ব্যয় কতটা স্বচ্ছ ছিল তা জানতে দেশের সেরা অডিট ফার্মকে দিয়ে অডিট করানো হবে। 27 ডিসেম্বর থেকে 7 দল নিয়ে মানসম্মত বিপিএল টি20 আয়োজন করার কথা জানিয়েছেন ফারুক আহমেদ। এছাড়া তৃতীয় বিভাগ ক্রিকেটের অনিয়ম দূর করা সহ ঘরোয়া ক্রিকেটকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর পরিকল্পনা হয়েছে। সভায় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম, ফাহিম সিনহা, সাইফুল আলম চৌধুরী স্বপন ও মঞ্জুর আলম। এছাড়া সভার আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন আরো 2 পরিচালক, শফিউল আলম চৌধুরী নাদেল এবং তানভীর আহমেদ টিটু। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জাতিসংঘের গুম বিরোধী সনদে বাংলাদেশের সই, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধা বাতিলের সিদ্ধান্ত। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ দেবে অন্তর্বর্তী সরকার, জানালেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সংবিধান পুনর্লেখনের সুপারিশ অধ্যাপক আলী রিয়াজের। তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী করার পক্ষে সাবেক সিইসি বিচারপতি রৌফ। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, ফেরিতে 17 জন সহ বিভিন্ন জেলায় 52 জনের মৃত্যু, ত্রাণের অপেক্ষায় হাজারো মানুষ। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেক মামলা, রাজনীতিক, বিচারপতি, সাংবাদিক, অধ্যাপক, পুলিশ সহ 53 আসামি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।